পার্বত্য অঞ্চল এবং কক্সবাজারে বন্যার অবনতি হলেও চট্টগ্রাম হবিগঞ্জে উন্নতি। বান্দরবান রাঙামাটিতে ভূমি ধসের শঙ্কা, চট্টগ্রাম বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাটা, 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত এই ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার শঙ্কা। নাই বলে অনেকে কাজে যায় না, এটা আমরা সব স্টিম নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি। শেরপুরে 9.5 কোটি টাকায় নির্মিত ল্যান্ডফিল অকার্যকর, বর্জ্য যাচ্ছে নদীতে। জামালপুরে মহাসড়কেই ময়লার ভাগাড়। বরগুনায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা এবং লাম্পি স্কিন রোগ। একের পর এক আক্রান্ত গরু, ভ্যাকসিন সংকটে দিশেহারা খামারিরা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং চন্দনাইশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ঘরবাড়ি, হাট বাজার, কৃষি জমি এবং মৎস্য খামারের ক্ষতচিহ্ন। উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রামের চন্দনাইশ থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? এখনো তো পানিবন্দী অবস্থায় 7 লাখ মানুষ রয়েছেন, তাদের কি অবস্থা? রোশন, চারদিকে পানি আর পানি। চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ এই অংশে আমরা এখনও দেখতে পাচ্ছি প্রায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। যদিও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে গত কয়েকদিন কিন্তু একেবারে 1 ফুটের উপরে পানি ছিল। সেই জায়গাতে অধিকাংশ অংশে এখন পানি নেমে গেছে। তবে চট্টগ্রামের চন্দনাইশ যে অংশ আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে, সেখানে কিন্তু মহাসড়কে এখনও 1 ফুটের কাছাকাছি পানি রয়েছে। ফলে বড় যানবাহনগুলো যাতায়াত করতে পারলেও ছোট যে যানবাহনগুলো আছে সেগুলো বেশ বেগ পেতে হচ্ছে সেই যানবাহনগুলোকে, এবং অনেক যানবাহন আটকে যাচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ ঘরবন্দি, পানিবন্দী হয়ে আছেন। এখানে তৈরি হয়েছে মানবিক সংকট, খাবারের সংকট তৈরি হয়েছে, বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। সেই জায়গাতে জেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও যেগুলো প্রত্যন্ত অঞ্চল, যেখানে দুর্গম অঞ্চল রয়েছে, সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে তাদেরকে অনেকটাই বেগ পেতে হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতিতে সেনাবাহিনী তারা মাঠে নেমেছেন। টু সিভিল পাওয়ারের আওতায় তারা উদ্ধার কাজ থেকে শুরু করে ত্রাণ সহায়তা প্রদান যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। একটু আগে আমরা দেখেছি যে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামে এসেছেন এবং তিনি কথা বলেছেন। একটু আগে আমরা দেখেছি সেখানে তিনি জানিয়েছেন যে পুরো চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে যে সকল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, সেখানে 650 আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এই সকল আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 25,000 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বন্যা দুর্গত এলাকার জন্য প্রায় 500 মেট্রিক টন চাল সহ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত খাবার বরাদ্দ রয়েছে এবং মজুত রয়েছে, তারা এমনটি জানিয়েছেন। যেখানে যেখানে প্রয়োজন সে সকল জায়গাতে তারা খাবার পৌঁছে দিচ্ছে। এদিকে বাঁশখালীতেও আমরা জানতে পেরেছি যে গতকালকে স্লুইস গেট খুলে দেওয়ার পর থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও যেহেতু বৈরী আবহাওয়া, এখনও কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, রাতেও বর্ষণ হতে পারে। সেই জায়গাতে কিন্তু এই জনপদের মানুষ যারা এখনও পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন, তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে এবং তারা আতঙ্কিত হয়ে আছেন আসলে বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জেলা প্রশাসন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং
যারা এখনো পর্যন্ত ঘরে পানিবন্দী আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখেছি। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এবারের বন্যায়, যেটি স্মরণকালের বন্যা বলা হচ্ছে, যে 43 বছরের মধ্যে এরকম ভারী বর্ষণ, রেকর্ড পরিমাণ বৃষ্টি কিন্তু চট্টগ্রামে হয়নি। সেই জায়গাতে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার মানুষকে সুন্দর এবং সুন্দরভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য, কোনো ধরনের যেন হতাহতের ঘটনা না ঘটে। যদিও আমরা দেখেছি যে এই 5 দিনের বন্যা এবং বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড় ধস, একই সাথে পানিতে ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। তো এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য জেলা প্রশাসন থেকে শুরু করে সরকার এবং সর্বস্তরের মানুষকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার জন্য এবং মানবিক কাজে মানুষের পাশে, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের চন্দনাইশ অংশে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও প্লাবিত জেলার অন্তত 35টি ইউনিয়ন, পানিবন্দী অবস্থায় রয়েছেন অন্তত 2 লাখ মানুষ। একই সঙ্গে রয়েছে পাহাড় ধসের ঝুঁকিও। এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাঙামাটিতেও। নতুন করে আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বান্দরবানেও। সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে পাহাড় ধস নিয়ে আরও খবর জানাতে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটিতে আছেন জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছেন রিজবি রাহাত। শুরুতেই মোর্শেদ, আপনার কাছে জানতে চাই, কক্সবাজারে কি এখনও আবহাওয়ার কি অবস্থা? আমি দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে পাহাড় ধসের সংকটটা কেমন বা বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? রওশন, টানা বৃষ্টিতে ডুবেছে কক্সবাজার বিপর্যস্ত জনজীবন। আমরা এই মুহূর্তে আছি রামু উপজেলার একটি গ্রামীণ জনপদে। সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছি গতকালও পুরো গ্রামটি ডুবেছে এবং এখানকার প্রায় 5,000 মানুষ ঘরবন্দি রয়েছে। এবং অন্যদিকে পেকুয়া চকরিয়ার কথা যদি বলতে হয়, সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেখানে প্রায় 2 লক্ষেরও মানুষ বেশি পানিবন্দী অবস্থায় আছেন, একেবারে দুর্বিষহ জীবনযাপন পার করছে। যদি পাহাড় ধসের কথা বলতে হয়, গত 2 দিনে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, তবে এর আগে যে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানে রোহিঙ্গা ক্যাম্প সহ জেলাতে প্রায় 22 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং চকরিয়াতে গতকাল একজনের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামুর গ্রামীণ জনপদ। এই গ্রামে প্রায় 5,000-এরও বেশি ঘর রয়েছে, সেখানে প্রায় প্লাবিত রয়েছে এবং রান্নার ঘরে চুলা জ্বলছে না, এমন একটি দুর্বিষহ পরিস্থিতি এই জনপদে বিরাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে যেহেতু বৃষ্টি কমেছে, সেহেতু বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। রামু, ঈদগাহ এবং চকরিয়াতে বন্যার পানি কিছুটা কমলেও কিন্তু পেকুয়াতে আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে মাতামুহুরীর যে বেড়িবাঁধ ভাঙার কারণে সেখানে বিভিন্ন গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। অন্তত কক্সবাজারের 10 উপজেলার 35টি ইউনিয়নের মধ্যে এই বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে, যদি আবারও বৃষ্টি নামে তবে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, এমনটি বলছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি জানতে পেরেছি, 11 জুন পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাচ্ছে। যদি বৃষ্টি কমে যায়, ভারী বৃষ্টি, তবে বন্যা পরিস্থিতি এবং যে প্লাবিত এলাকার যে পানি রয়েছে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে আমরা গতকাল কক্সবাজারে বৃষ্টি দেখতে পাইনি, তবে আজ সকাল থেকে ভারী বৃষ্টি নেমেছে। এখন পর্যন্ত বৃষ্টি থেমেছে। বৃষ্টি থামার পরে আমরা এখানকার যে গ্রামীণ যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, যে এলাকাটিতে এসেছি রামুতে, সেখানে প্রায় ঘরবাড়িতে পানি ঢুকেছে এবং সেখানকার প্রায় অঞ্চলের মানুষের পানিবন্দী, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পাহাড় ধসের কথা যদি বলতে হয়, গত 2 দিনে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেনি, এই পর্যন্ত আমরা সেটি কিন্তু দেখতে পাইনি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, প্রায় কক্সবাজারের অন্তত 10টি জেলার মধ্যে, উপজেলার মধ্যে 35টি ইউনিয়নে প্রায় 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী, এমনটি আমরা জানতে পেরেছি। এবং প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং 648টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। তবে খুব কম মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে এসেছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ঘর বাড়ি ছেড়ে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না, এমনটি আমরা খবর পেয়েছি। রোশনে ছিল সর্বশেষ।
জুয়েল, রাঙামাটিতেও তো আসলে ব্যতিক্রম পরিস্থিতি দেখছেন না, সেক্ষেত্রে আবহাওয়া অফিস তো আরো 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের একটা আশঙ্কা করছে। সেক্ষেত্রে মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং ত্রাণ সহায়তা প্রশাসনের এই কার্যক্রম কেমন দেখছেন? রোশন 8 দিনের যে বৃষ্টিপাত সেখানে আসলে রাঙামাটির যে 10টি উপজেলা এবং 2টি পৌরসভা রয়েছে সেখানকার মানুষজনের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে আছে। বলে রাখি যে পাহাড় ধসের সংখ্যা এবং ভূমিধসের যে সংখ্যা আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল সেখানে আসলে পুরো জেলায় 7টি উপজেলায় সেখানে আসলে 125টি পাহাড় ধসের ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরই মধ্যে জেলায় 42টি আশ্রয় কেন্দ্রে এর মধ্যে 3,730 জন মানুষ আশ্রয় নিয়েছেন। শুধু বাঘাইছড়িতে সেখানে 19টি আশ্রয় কেন্দ্রে 2,366 জন মানুষ এখন অবস্থান করছেন। বলে রাখি এই যে পাহাড় ধসের যে সংখ্যা এবং একই সঙ্গে আসলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে হ্রদ তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলার অনেক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেখানকার জনজীবন সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে ওখানকার রাস্তাঘাট যেমন ডুবে গিয়েছে, সেখানে চলাফেরা একেবারে সীমিত হয়ে গেছে। সেখানে অন্তত শুধু বাঘাইছড়িতে 7,000 পরিবারের 20,000 বেশি মানুষ সেখানে আসলে পানিবন্দী হয়ে আছে। সেখানে 19টি আশ্রয় কেন্দ্রে যেহেতু এরই মধ্যেই সরকারিভাবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে মানুষজন প্রবেশ করেছেন, অবস্থান নিয়েছেন। এর মধ্যে কিন্তু বিলাইছড়ি উপজেলা ফারুয়াই সেখানেও আসলে 5 থেকে 6,000 মানুষ সেখানে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন, যারা ইতিমধ্যে পানিতে দুর্গত হয়ে আছেন। সেখানেও আসলে একটি আশ্রয় কেন্দ্র খোলার আমরা তথ্য পেয়েছি। তবে এই আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হলেও পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতের খবর আমরা পেয়েছি জেলা প্রশাসনের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে। কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে এখন যে মানুষজনের অবস্থান করছেন তারা আসলে খাবার এবং অন্যান্য যে সহায়তা, সরকারি সহায়তা সেটা নিয়েও নানাভাবে অভিযোগ করছেন। বিশেষ করে গতকাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেখানে একবেলা খাবার 23 জন মানুষ একবেলা 37 জন মানুষ একবেলা খাবার পাননি বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে গতকাল বাঘাছড়ি যে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে 3 জনে মিলে একবেলা খাবার দেওয়ার অভিযোগও তারা করেছেন। এর বাইরে তাদের যে সুপেয় পানি, যেখানে খাবার এবং অন্যান্য যে সরকারি সহযোগিতা ঔষধ সেগুলো আসলে পর্যাপ্তভাবে পায়নি। অনেকেই ঘর বাড়ি ছেড়ে যেতে চাননি। কারণ হিসেবে তারা বলছেন যে তাদের নিজস্ব আসবাবপত্র, পশু পাখি রয়েছে সেগুলো রেখে চুরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই কারণে তারা হলে যেতে চাচ্ছেন না। তবে একটুখানি বলে রাখি রাতে বৃষ্টি কিছুটা কমে যায়, একটুখানি পানি সরে গিয়েছে এর মধ্যে। তবে আজকে আবার সকাল থেকেও কিছুটা বৃষ্টিপাত হয়েছে, যদিও এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী 3 থেকে 5 দিনের যে বৃষ্টির এবং এক ভারী বর্ষণের একই সঙ্গে পাহাড় ধস এবং ভূমিধসের আশঙ্কা জানিয়ে সতর্ক বার্তা দেওয়া আছে। বলে রাখি এত বিপর্যয়ের মধ্যেও একটি স্বস্তির খবর রয়েছে। রাঙ্গামাটি যে কাপ্তায়ে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে এতদিন পানি সংকটে 3টি ইউনিট থেকে 89 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, সেটি এখন 189 মেগাওয়াট 5টি ইউনিট চালু করে উৎপাদন করা হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। রিজভী, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে বইছে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির অবনতি আসলে কতটা হয়েছে, আজকে পরিস্থিতি কেমন দেখছেন? টানা 7ম দিনের মতো কিন্তু গতকাল বৃষ্টিপাত না হলেও কিন্তু আজ গতকাল রাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুধু বান্দরবান পৌরসভা এলাকাতে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 6,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি দেওয়া হচ্ছে। তো জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে কিন্তু বিশুদ্ধ পানীয় তাদেরকে দেওয়া হচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাত থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলগুলো কিন্তু বেশি প্লাবিত হয়েছে। বিশেষ করে আর্মিপাড়া, হাফেজগোনা, ইসলামপুর, লাঙ্গিপাড়া, বালাঘাটার দিকে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত যদি হিসাব করে আমরা বলে থাকি, শুধু বান্দরবান পৌরসভা এলাকাতে কিন্তু 20 থেকে 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। তো আমাদেরকে এইসব মানুষরা অভিযোগ করে জানিয়েছেন যারা আশ্রয়কেন্দ্র রয়েছে তাদেরকে শুধু খিচুড়ি বা ত্রাণ সামগ্রী দেওয়া হলো, যারা পানিবন্দী রয়েছে তাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে বান্দরবান সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীতে কিন্তু বিপদসীমার উপর পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে অনেকটা ঝুঁকিপূর্ণ বসতিগুলো কিন্তু এখন তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান, লামা, আলীকদম, নাইক্ষণচুরিতে কিন্তু বিভিন্ন নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেসব ঘরবাড়ি তারা প্লাবিত হয়েছে, তারা কিন্তু এখন বর্তমানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। তো আমরা একটু আগে জানতে পেরেছি বান্দরবান রংছড়ি সড়কে কিন্তু পানি ওঠার কারণে বান্দরবান রংছড়ি
উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বান্দরবান রুমা রংছড়ি এবং থানচি উপজেলাতে কিন্তু একাধিক পাহাড় ধসের কারণে কিন্তু রাস্তাগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা একটু আগে আমরা জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন বান্দরবানের বন্যা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তাদের পক্ষ থেকে কিন্তু বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। ভ্রাম্যমাণ একটি 2-3টি ট্রাকের মাধ্যমে তারা কিন্তু এই পানি বিতরণ করছেন। তো আমরা গৃহবন্দী মানুষগুলোর অভিযোগ আমরা জানতে পেরেছি, তারা জানিয়েছেন যারা গৃহবন্দী রয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা এমনকি কোনো খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয়নি এখন পর্যন্ত। যারা আশ্রয় কেন্দ্র নিয়েছে মূলত তাদেরকে খিচুড়ি বা ত্রাণ সামগ্রী দেওয়া হলো, কিন্তু যারা গৃহবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু কোনো খোঁজ খবর নেওয়া হয় না, একটি অভিযোগ আমরা জানতে পেরেছি। তা এছাড়া জানিয়ে রাখি এখন পর্যন্ত 2টি 20টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে এবং বন্যা দুর্গত এলাকাতে মানুষকে কিন্তু এসব আশ্রয় কেন্দ্রে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজারে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। ধীরে ধীরেই উন্নতির দিকে যাচ্ছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন অনেক মানুষ। এদিকে মৌলভীবাজারেও মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে বইলেও কমতে শুরু করেছে ধলাই এবং জরি নদীর পানি। বৃষ্টি এবং বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার এবং মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতেই কাজল, আপনার কাছে জানতে চাই, নদী পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? রোশন, গতকাল থেকেই মূলত কয় নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল এবং শুধুমাত্র চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার উপরে ছিল, সেটি আজকে সকালে একেবারে নিচে নেমে গেছে। তবে ফলে কিন্তু বন্যা কবলিত যে গ্রামগুলো ছিল, প্রায় 25টির মতো গ্রাম বন্যা কবলিত হয়েছিল, সেই গ্রামগুলো থেকেও পানি নামতে শুরু করে গতকাল বিকেল থেকেই। এবং আজকে আমরা যেটি দেখেছি সকাল থেকেই অধিকাংশ গ্রামেই মূলত পানি নেমে গিয়েছে। কিছু কিছু গ্রামে এখনো বেশ কিছু ঘরবাড়ি রয়ে গেছে। ফলে মানুষ যারা আসলে আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছিলেন, আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন, তারাও ঘরে ফিরতে শুরু করেছেন। তবে ঘরে ফিরলেও দুর্ভোগের কিন্তু শেষ নেই। যেমন এই যে আমরা যে জায়গাটিতে আছি, সেখানে আসলে রান্না বাড়ার যে ব্যবস্থা, অর্থাৎ চুলা একেবারে ডুবে যাওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত রান্না বাড়ার কোনো সুব্যবস্থা আসলে মানুষজন করতে পারতেছেন না, যে কারণে এখনো আসলে মানুষের যে দুর্ভোগ সেটি সীমাহীনভাবেই রয়ে গেছে। মানুষজন আসলে গোছানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা আরেকটি বাড়িতে গিয়েছিলাম, সেখানে একজন বিধবা মহিলা, আসলে একেবারেই মর্মান্তিক, তার একটি ঘর ছিল, সেই ঘরটি আসলে পুরোপুরি ভেঙে পড়েছে। শুধু এই ঘরটি নয়, এরকম অসংখ্য ঘরবাড়ি রয়েছে। আমরা গ্রামে যখন আজকে প্রবেশ করতে পেরেছি তখন আসলে বিধ্বস্ত যে হয়েছে ঘরবাড়ি সেটি আসলে আমরা দেখতে পেরেছি। যেগুলো আসলে স্রোতের কাছাকাছি ছিল সেই ঘরবাড়িগুলো আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তারা এখন আসলে যেটি বলছেন যে সরকারি যে সহযোগিতা সেটি আসলে তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুনর্বাসনের পাশাপাশি এই যে সাময়িক সময়ের জন্য যে আসলে তারা দুর্ভোগে পড়েছেন, তাদের রান্নাবাড়া বন্ধ রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তাদের যে খাবারের ব্যবস্থা করার কথা সেটিও আসলে তারা প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এই ধরনের অভিযোগ আসলে তারা করছিলেন। তো রৌশন, এই ছিল হবিগঞ্জ থেকে সবশেষ তথ্য। হামিদ, মৌলভীবাজারের নদী পানি বৃদ্ধির সবশেষ কি খবর রয়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, গত 4 দিন থেকেই কিন্তু মৌলভীবাজারে বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রথম দিন কমলগঞ্জের মখাবিল এবং জসিম ব্রিকফিল্ড এলাকা দিয়ে দুটি ভাঙন দেখা দেয়। তারপরের দিন কুলাউড়ার সিক্রিয়া এলাকায় আগে থেকে ভাঙ্গা একটি বাঁধ ছিল, সে বাঁধ দিয়ে পানি ভিতরে প্রবেশ শুরু করতে, এবং অপরদিকে মৌলভীবাজারের মনু নদীতে রাজনগরে 3টি পয়েন্টে ভাঙন দেখা দিয়ে উজিরপুর, একামধু এবং বাঙ্গারহাট নামক স্থান দিয়ে ভাঙন দেখা দিলে প্রচুর পরিমাণে লোকালয়ে পানি প্রবেশ করে এবং লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 9,998টি পরিবারের 38,172 জন লোক পানিবন্দী হয়ে পড়েছেন এবং সেখানে ত্রাণ সামগ্রী হিসাবে 7টি উপজেলায় 90 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, পাশাপাশি শুকনো খাবার দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন বলছে যে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং লোকজন যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে সে বিষয়ে তারা খেয়াল রাখছেন, এবং নগদ 5 লাখ টাকাও সেখান থেকে দেয়া হয়েছে 7টি উপজেলায়। কিন্তু লোকজন যারা পানিবন্দী হয়ে পড়েছেন তাদের অনেক অভিযোগ রয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ
সামগ্রী পাচ্ছেন না এখন পর্যন্ত, কিন্তু জেলা প্রশাসন বলছে পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ সামগ্রী দেয়া হবে এবং তারা ত্রাণ সামগ্রী পাবেন। যদিও নদীর পানি কিছুটা কমে গিয়েছে, বিশেষ করে দোলাই এবং জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়া নদীর পানি বিপদসীমা চুই অবস্থায় রয়েছে, 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু মনু নদীর পানি মনু ব্রিজ এলাকায় 262 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু চাঁদনীঘাট এলাকায় এখন পর্যন্ত 38 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে লোকজন পানিবন্দী এখনও রয়েছেন এবং যে এলাকা দিয়ে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই নিচের দিকগুলো নতুন করে মুন্সিবাজার এলাকা সহ রাজনগরের অন্যান্য যে এলাকা রয়েছে সেগুলো পানিবন্দী হয়ে পড়েছে। লোকজন অনেক ক্ষতির মুখে পড়েছেন, বিশেষ করে তাদের গবাদি পশু হাঁস মুরগি অনেকটাই পানিতে ভেসে গিয়েছে এবং অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় বা বাঁধে আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু সঠিক পরিমাণে তাদের পরিচর্যা করতে পারছেন না। যদিও কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গিয়েছে, কিন্তু সেখানে রাস্তাঘাট ভাঙন দেখা দিয়েছে এবং ফসলি জমি বিশেষ করে আউশ আমন ধানের চারা এবং ধান, অপরদিকে সবজি ফসল যেগুলো এবং অনেকগুলা পুকুর আছে যেগুলো পানিতে তলিয়ে গেছে। যদি এখন রয়েছে এখন পর্যন্ত সরকার সংখ্যান পাইনি, সে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত। যদিও সরকারিভাবে 38,172 জনের কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এর ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে যদি তারা 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, উপরে যদি বৃষ্টিপাত না হয় তাহলে মৌলভীবাজার এবং হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে গেল 3 দিনে 315 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক এবং মাটির ঘরও, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধও। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। সাতক্ষীরায় বৃষ্টি তো থেমেছে, আর গ্রামাঞ্চলে বেড়িবাঁধ ভাঙার কোনো আশঙ্কা রয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি কিছুটা বন্ধ ছিল, তবে আবারও কিছুক্ষণ আগে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশ এখনো মেঘাচ্ছন্ন। এখানে বলে রাখি যে এই টানা বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এখন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা সদরের বেশ কিছু এলাকা, বিশেষ করে শহরের পৌরসভা ইটাগাছা সুলতানপুর, এছাড়া এখানে বদ্দিপুর কলোনি, ইটাগাছা এলাকা, কামালনগর এলাকা, এই সমস্ত এলাকার নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে রয়েছে এবং এখানে শত শত পরিবার কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। একই সাথে সাতক্ষীরার বাইরে যদি বলি, কলারোয়া পৌরসভা সহ কলারোয়া সদরের আশপাশের যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকাও প্লাবিত হয়ে রয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা কথা বলেছিলাম উপকূলের বাসিন্দাদের সাথেও, তারা জানিয়েছেন যে উপকূলে যে সমস্ত বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু বেড়িবাঁধ ধসে পড়েছে এবং ধসে পড়ে সেগুলো কিন্তু যে কোনো সময় ভাঙনের আশঙ্কা তারা করছেন। কারণ জোয়ারের পানি এখন কিছুটা কম থাকলেও যদি জোয়ারের পানি বাড়ে সেক্ষেত্রে কিন্তু জোয়ারের পানির চাপ এবং বৃষ্টিপাতের কারণে দুর্বল যে বেড়িবাঁধ সেটি ভেঙে আবারও লোকালয় প্লাবিত হতে পারে, এমন শঙ্কাটি তারা করছেন। যদিও স্থানীয়রা এই বাঁধগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা করছেন, তবে এখানকার প্রশাসন বলছে যে বড় ধরনের কোনো দুর্যোগের শঙ্কা এখনই নেই। তারপরও তারা তাদের যে সার্বিক প্রস্তুতি তারা রেখেছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে শিশু, নারী এবং যারা বৃদ্ধ রয়েছেন, প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকে যাতে নিরাপদে রাখা যায় তারা সেই পরামর্শ দিচ্ছেন। পানি যদি কোথাও বেড়ে যায় বা কোনো এলাকাতে যদি পানির কারণে তারা যদি এলাকায় থাকতে না পারেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা জানিয়েছেন। এবং এছাড়া শুকনো খাবার কিন্তু মজুদ রাখতে বলা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এই সতর্কতা, বিশেষ করে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বেড়িবাঁধগুলো আসলে ধসে পড়ে সেই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সাতক্ষীরা শহর এবং আশপাশের যে এলাকা রয়েছে এই এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান এবং যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এখানকার যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় কেন্দ্রের যে সমস্ত মাঠ রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। আগামীকাল স্কুল খোলার কথা রয়েছে, সেই স্কুলগুলো আসলে খুলতে পারবে কিনা এমন শঙ্কা কিন্তু রয়েছেন। অনেক শিক্ষার্থীরা কিন্তু আগামীকাল স্কুলে যেতে পারবেন না, কারণ স্কুলের ক্লাসরুমে কিন্তু পানি জমে রয়েছে। সব মিলিয়ে এখানে মানুষের যে মানবিক পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা আসলে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পানি নিষ্কাশনে বড় ধরনের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। এছাড়া ত্রাণ কার্যক্রমও কিন্তু এখানে শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য।
সাতক্ষীরায় টানা বৃষ্টিতে অনেক এলাকায় আসলে ডুবে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার মানুষ। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। বরিশালে গত 4 থেকে 5 দিন ধরেই বৈরী আবহাওয়া, কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল কীর্তনখোলা নদীর তীর থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আবহাওয়ার এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, গত 4-5 দিন ধরেই বরিশালে কিন্তু কখনো থেমে থেমে কখনো আবার মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তবে আজকে ভোর থেকে কিছুটা আবহাওয়া শান্ত রয়েছে, বিশেষ করে রোদের দেখা কিছুটা মিললেও মেঘে কিন্তু সেটা ঢেকে যাচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। তবে আজ ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 21.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস, এবং এই আবহাওয়া আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এ সময় মাঝারি আকারের এবং অতিবৃষ্টি কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সেটা দিনের যে কোনো ভাগেই হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দর থেকে এই সময়টাতে কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হলেও সকল ধরনের নৌযান চলাচল কিন্তু স্বাভাবিক ছিল। বরিশালের অভ্যন্তরীণ রুটে যে নৌযানগুলো সকাল থেকে ছেড়ে যায় প্রতিদিন, সেগুলো কিন্তু যথারীতি সময়েই ছেড়ে গিয়েছে, এবং নদী পারাপারেও এখন পর্যন্ত কোনো সমস্যার সৃষ্টি হয়নি এই বৈরী হওয়ার কারণে। তবে বরিশালের কিছুটা দূরে আসলে যেসব গ্রাম অঞ্চল রয়েছে সেগুলোতে একটু বৃষ্টি হলে কিংবা জোয়ারের সময় কিছুটা জলাবদ্ধতা কিংবা পানি ওঠার উঠেছে, এবং এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যারা উপকূলবাসী রয়েছে। তবে নগরীর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি এবারের বৃষ্টিপাতে, এবং নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত হয়েছে আসলে তাতে কখনো থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে এই বৃষ্টিপাত এই মাস জুড়েই থাকবে। তবে 2-1 দিন কিন্তু এই আবহাওয়া আরও অব্যাহত থাকবে, এবং এর পরে দেখা যাবে আবার 2-3 দিন পর আবার বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো রয়েছে, সেগুলো কিন্তু গতকালকে রাতে ছেড়ে এসে বরিশালে আজকে সকালে নোঙর করেছে আমরা দেখতে পেয়েছি। এবং একটু জানিয়ে রাখি যে বৃষ্টিপাতের ফলে বরিশালের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলোর যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে, এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিছুটা দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা অঞ্চলের জায়গাগুলোতে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বরিশাল শহরের কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেখানে খুব একটা বৈরী আবহাওয়ার প্রভাব পড়েনি আমরা এখন পর্যন্ত যেটুকু জেনেছি। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো লক্ষণ দেখা যায়নি। তবে আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে ধারণা করছে বরিশালের আবহাওয়া অফিস। এবং গত 3-4 দিন ধরেই আমরা দেখছি যে 45 মিলিমিটার, 24 মিলিমিটার, 21 মিলিমিটার এরকম বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতটি মূলত বিকেলের পর থেকে রাতের অংশে বেশি দেখা যাচ্ছে, এবং সে সময় কিন্তু মুষলধারায় আসলে বৃষ্টিটি হচ্ছে। যেমন গতকালকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত ছিল। আবার তার আগের দিনও কিন্তু রাতের অংশে আসলে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এই যে সকাল থেকে 12টা-1টা পর্যন্ত এই সময়টাতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবং বরিশালের যে নদীবন্দর থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এখন পর্যন্ত। বরিশালের যিনি বিআইডব্লিউটিও কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলছেন আবহাওয়ার কারণে আসলে বরিশাল থেকে এখন পর্যন্ত কোনো নৌযান চলাচল বন্ধ ছিল না, সকল ধরনের নৌযান চলাচল চালু রয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। সিলেটের হযরত শাহজালাল মাজারের ঐতিহাসিক 3টি ড্যাগ এবং দানবাক্স দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হচ্ছে আজ। নানা আলোচনা সমালোচনার পর মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণ কমিটি গঠিত হওয়ার পর তাদের তত্ত্বাবধানে 19 দিন পর খোলা হচ্ছে দানবাক্সগুলো। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, দানবাক্সগুলো খোলা হয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে আজকে প্রায় 19 দিন পর, অর্থাৎ প্রথম দফার গণনার 19 দিন পর আজকে দ্বিতীয়বারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের যে দানকৃত যে টাকা, সেই
ডেগ যেটাকে বলে সেটি এবং পাশাপাশি দান বক্স আছে আরও 8টির মতো, সবগুলোর টাকা খোলা হয়েছে। ইতিমধ্যে আমরা যে জায়গাটিতে আছি অর্থাৎ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের দরকার যে মসজিদ আসছে, ঠিক মসজিদ প্রাঙ্গণের সামনেই মূলত এখানে মুসল্লিদেরকে বসানো হয়েছে টাকা গণনার জন্য। এর আগে টাকা গণনা করার আগে দানবক্সটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের যে দায়িত্বরত কর্মকর্তা এবং সিলেট জেলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তিনি উপস্থিত ছিলেন এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি এখানে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এর বাইরে আপনি জানেন যে বিগত কয়েকদিন আগে যে এই মাজার কাণ্ড নিয়ে বিশেষ করে দানবক্সের টাকায় যে সিলগালা করা সেটি নিয়ে নানান আলোচনা সমালোচনা দেশব্যাপী আসলে তৈরি হয়েছিল। তারপর থেকেই মূলত তালা দেওয়ার 3 দিন পরে প্রথমবারের মতো টাকা গণনা করা হয়। আজকে তার ঠিক 19 দিন পর এই টাকা কিন্তু গণনা করা হচ্ছে। তো এখানে মাজার কর্তৃপক্ষ এবং যে পরিচালিত কমিটি, বিশেষ করে হিসাব সংরক্ষণ কিংবা মাজার পরিচালনার জন্য যে একটি বিশেষ উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল, যেখানে কমিটিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি যিনি আছেন তিনি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এখানে যুক্ত রয়েছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মানুষ এবং পাশাপাশি খাদেমের যে তাদের যে কমিটি আছে অর্থাৎ মাজার কর্তৃপক্ষ তারাও কিন্তু রয়েছে। এইখানে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। পরামর্শ মিললেও পাওয়া যাচ্ছে না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, তাতে মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। 2 বছরে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84%। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দ্রুতই সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস কয়েক মাসের মধ্যেই ফিরবে এই গতি। আহাদ আহমেদের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে দম্পতিদের বোঝান সচেতনতার পাঠ। কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে 2-3 মাস আগে মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে আসবো এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। মাঠ পর্যায়ের এই সংকট নিয়ে কথা হয় হাসিনা আক্তারের সঙ্গে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয়, তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো বা আরো ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রাংশ, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। গত 1 সপ্তাহে সেবা নিতে এসেছেন হাতে গোনা কয়েকজন। দৈনিক প্রতিদিন 70-80 জন হয়ে যায়। সাধারণ রোগী, পদ্ধতি, গর্ভবতী, প্রসব পরবর্তী সব সেবাগুলো সাপ্লাই নিয়ে অনেক দূর ধরে এখানে মানুষ একটা আসে না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে, তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে। একমাত্র সুখী থার্ড আছে, সেটা তাও মাসে অল্প কিছু দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে এসে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি প্রান্তিক পর্যায়ে যে ভয়াবহ চিত্র, সেই চিত্রের কথাই তুলে ধরে। আমরা আসলে দেখতে চাই মাঠ পর্যায়ে অন্যান্য উপজেলাতে এই চিত্রটি কেমন। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। ঢেউর তালে দুলতে থাকা নৌকায় যেন বলে দেয় এই জনপদে পৌঁছানো মানে এক কঠিন সংগ্রাম। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার কিছু লোক নিয়োগ দিছিল। নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। এর মধ্যে প্রতি মাসে প্রয়োজনের তুলনায় কন্ডোমের সরবরাহ কমেছে প্রায় 91.57%। ওরাল পিল ও ইনজেক্টেবলের সরবরাহ কমেছে যথাক্রমে প্রায় 75 ও 98%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডির ব্যবহারও। সেক্টর প্রোগ্রামটি যখন শেষ হয়ে গিয়েছে, নতুন কার্যক্রম হাতে নিতে সময় লেগেছে এবং একটি নতুন ডিপিপি তৈরি হয়েছে এবং এটাও একটা সময় লেগেছে। এর মধ্য দিয়ে বাজেটের একটা ক্রাইসিস ছিল। এই সব কিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে।
মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যু হারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4-এ। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পাই, উইদাউট এনি ফার্দার ডিলে। কন্ডমটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, উই আর সাফিসিয়েন্ট। ট্যাবলেটটা পাইতে আমাদের একটু টাইম লাগবে। আগামী বছরের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি হারটাকে ফার্টিলিটিটাকে আমরা কমিয়ে আনবো। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17,22,00,000-এর মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। তবে সাম্প্রতিক সময়ে প্রজনন হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন। শেরপুরে প্রায় 9.5 কোটি টাকা নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌর শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারো মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 2022 সালে শেরপুর পৌরসভার একটি প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি টাকায় 3 একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরো 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমী তলায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। অথচ পৌর এলাকার আবর্জনা সেখানে না ফেলা হয় মিরগঞ্জে মৃগী নদীর পাশের জমিতে। নিজস্ব আধুনিক প্রযুক্তি নির্ভর স্যানিটারি ল্যান্ডফিল থাকলেও এভাবে উন্মুক্ত স্থানে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও হাসপাতালে বর্জ্য ফেলে নদীসহ পরিবেশ দূষণে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। আমাদের এই মিরকি নদীর কাছে আমাদের বাড়ি। এই মিরকি নদীর পানির কালো হয়ে গেছে এই ময়লা ফেলানোর কারণে, দুর্গন্ধে পোলাপানের শ্বাসকষ্ট, কাশ, নিউমোনিয়া, এগুলো দেখা দিতেছে। পোলাপান লেখাপড়া করতে পারে না, অনেক গন্ধে এলাকার লোকজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। আমরা অনেক দিন যাবত এই ময়লা ফেলানোর জন্য নিষেধ করছি, ওদের ওরা মানে না। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। এই বর্জ্য যতদিন পর্যন্ত সম্পদে পরিণত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার যাতে এদিকে দৃষ্টি দিলে আমাদের এই দুর্বলতা থেকে আমরা কাটিয়ে উঠবো এবং এটাকে সম্পদে পরিণত করতে পারবো। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আমরা খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা ফেলছি। আমরা খাস জমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকটপত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং তখন মিরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দিব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌর শহরে 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যেখানে 15 টন বর্জ্য পশ্চিমীতলার নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেললেও স্থান সংকুলন না হওয়ায় বাকি 15 টন বর্জ্য ফেলা হয় মৃগী নদীর তীরে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। প্রায় 81 লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগ বালাইয়ের ঝুঁকিও। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা। জুয়েল রানার প্রতিবেদন। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1999 সালে। বর্তমানে প্রায় 40,000 মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 2021-22 অর্থ বছরে চর শুভগাছা এলাকায় 80,65,247 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন।
নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই স্থাপনাটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, চুরি হয়ে গেছে পাইপসহ নানা যন্ত্রাংশ। সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়, আর দিনের বেলায় স্থানীয়রা সেখানে ধান ও ভুট্টা শুকানোর কাজ করেন। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে একটা ডাম্পিং করছেন তারা, সেটাতে আপনার এমন এক জায়গায় করছে যে পৌরবাসী সেখানে যাওয়া খুব দুঃসাধ্য হয়ে গেছে। এখান দিয়ে যখন স্কুলে যাই তখন ময়লার গন্ধতে পেটে ব্যথা করে, বমি আসে, যে তাই এখানে ময়লা না ফেলা উচিত। এদিকে ডাম্পিং স্টেশন অচল থাকায় পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও সড়কের পাশের ব্যবসায়ীরা। উন্মুক্তভাবে বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। দুর্গন্ধ ছড়াইতেছে, এর জন্য আমাদের স্বাস্থ্যের জন্য দেখা যায় যে একটা দুরবস্থায়, কারণ এখানে অনেক দুর্গন্ধ হয় এবং মশার উপদ্রব বেড়ে গেছে, যার ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। পৌর প্রশাসনের দাবি, ডাম্পিং স্টেশনটির হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডাম্পিং স্টেশনটি চালু করা হবে। তো আগামী সপ্তাহে আমরা ডাম্পিং স্টেশনকে সম্পূর্ণভাবে চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং লোকালি যেন জলবদ্ধতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সকল ধরনের ড্রেন পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি যে সামনের সপ্তাহ থেকে মাদারগঞ্জের যেই নোংরা যে বর্জ্যগুলো আছে সেগুলো সহজেই আমরা ডাম্পিং স্টেশনে প্রেরণের মাধ্যমে মাদারগঞ্জকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে আপনাদের উপহার দিতে পারব। অচল ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার বাসিন্দারা। এখন জামালপুর। বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা এবং লাম্পি স্কিন রোগ, যার কারণে একের পর এক খামারে আক্রান্ত হচ্ছে গরু। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ভ্যাকসিন এবং ঔষধ না থাকায় দিশেহারা খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোরবানি পরবর্তী সময়ে রোগের সংক্রমণ বেড়েছে। চলতি মাসেই ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন তারা। অলি আহমেদের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন সুজন আকন। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের প্রায় প্রতিটি খামারেই এখন উদ্বেগ আর উৎকণ্ঠা। বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়া খুরা ও লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে একের পর এক গবাদি পশু। খামার জুড়ে অসুস্থ গরুর কষ্ট আর খামারিদের দুশ্চিন্তার চিত্র এখন প্রতিদিনের বাস্তবতা। প্রায় 1 দশক ধরে গরু পালন করছেন খামারি লিটন মিয়া। গত সপ্তাহেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার 3.5 লাখ টাকা দামের একটি ফ্রিজিয়ান গরু। বর্তমানে খামারের 16টি গরুর সবকটি আক্রান্ত। গত 1 মাস ধরে দিনরাত পরিশ্রম করেও পুরোপুরি সুস্থ করতে পারছেন না। বরগুনা সদরে আমাদের পুরুষ ডাক্তার দরকার, যাতে আমরা তাৎক্ষণিকভাবে তারে পাইতে পারি বা সে আসতে পারে। এই একটা বড় গরু তো হাসপাতালে নেওয়া তো সম্ভব না, ডাক্তারই এখানে আসতে হবে, কিন্তু তারা ফোন দিলে অনেক সময় আসতে পারে না বা ফোন ধরে না। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় রয়েছে 4,54,379টি গরু। এরই মধ্যে খুরা ও লাম্পি স্কিন রোগে 1.5 শতাধিক গরুর মৃত্যু হয়েছে, যার বড় অংশই উন্নত জাতের বাছুর। অথচ সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় ভ্যাকসিন কিংবা ওষুধ। ফলে বাজার থেকে অতিরিক্ত দামে ওষুধ কিনে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন খামারিরা। খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও মিলছে না। সময়মতো চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত পশুর সংখ্যা। বিশেষ করে ছোট গরু ও বাছুরের মৃত্যুর ঘটনা তাদের আরও শঙ্কিত করে তুলছে। ফুসকা পড়ছে, ওষুধ করছি, ওষুধ করণে কমে না, যার কারণে এইমাত্র নিয়ে এসে হাসপাতালে। সরকারি যেটা দিত সেটা 150 টাকা করে নিত পার গরুর, 150 টাকা। আর বাইরে যেটা সেটা 3000 থেকে 4000 টাকার মধ্যে। ওই বাইডুন দিয়ে ধুইয়ে ফেলাই যে ই করছি, সেই এখন আবার আসুক কই ঠ্যাংটা ফুলল, সেই দিকে আবার ওই মহিলা ডাক্তারের দল লেগেছে। প্রাণী সম্পদ বিভাগের দাবি, কোরবানির পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে পশু আনা নেয়ায় সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা অলরেডি চাহিদা দিয়েছি, খুব শীঘ্রই এসে পড়বে। আর আমাদের আসলে লোকবল সংকট আছে, যেমন আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন নেই,
আর আমাদের উপসহকারী তারাও নেই, একজন ট্রেনিংয়ে আছেন। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার। বিশেষজ্ঞদের মতে খুরা রোগ ছোঁয়াচে ভাইরাসজনিত সমস্যা। আক্রান্ত পশুকে দ্রুত আলাদা রাখা, খামার নিয়মিত জীবাণুমুক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করলেই এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। সুজন আকন, এখন বরগুনা। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।